আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি যেসব ব্যাংকগুলা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে গিয়েও করতে পারে নাই বাংলাদেশ ব্যাংকের কারণে, ওই ব্যাংকগুলোর বিষয়ে তারা কবে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে ওই তারিখগুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কয়টি ব্যাংকের পাওয়া গেছে। আর আসলে তারা আগামী দিনে ডিভিডেন্ড ডিক্লেয়ার কতটুকু করতে পারে এবছরে, তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি, যে আসলে কি স্টক দিতে পারে না ক্যাশ দিতে পারে। যাদের হাতে এই ব্যাংকগুলো আছে তারা হয়তো কিছুটা উপকৃত হবেন। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর যে ব্যাংকগুলোর বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে এবি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, রুফালি ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। এর মধ্যে কিছু ব্যাংকের তথ্য পাওয়া গেছে আর কিছু ব্যাংকের পাওয়া যায় নাই, এবং আগামী দিনে তারা কী পরিমাণ ডিভিডেন্ড দিতে পারে সেটাও একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে, আমার একটা বিষয় মনে পড়ে গেল, এটা আমি বলতে চাই। আমাদের রিজার্ভ এখন $25.67 বিলিয়ন, 22শে মে পর্যন্ত, মানে গতকালকে 25.67 বিলিয়ন ডলার। তো আমার এক স্যার, ওনার সাথে আমার প্রায় সময় কথা হয়, ওনার পোর্টফোলিও নিয়ে আলাপ আলোচনা করে। উনি একটা কলেজের অর্থনীতির শিক্ষক ছিলেন, এখন রিটায়ার্ড করছেন, ঢাকার তালতলাতে থাকেন সম্ভবত উনি, সিনিয়র পারসন। তো উনি সবসময় আমাকে, যখন এই মার্কেট পড়ে তার আগে শিবলি কমিশনের সময় যখন মার্কেট পড়তেছিল তখন রিজার্ভ অনেক কমে গেছিলো। তখন স্যার সবসময় বলতো, উনি কিন্তু অর্থনৈতিক শিক্ষক এবং রিটায়ার্ড পারসন, তার মানে অনেক অনেক অভিজ্ঞ লোক। উনি সবসময় আমাকে বলতো, দেখুন রিজার্ভ যখন বাড়বে, ইন্টারেস্ট রেট কমবে, তখন মার্কেট ভালো হবে। আসলে আমাদের মার্কেট যে এগুলোর উপর সারা সহজ সরল মানুষ, অনেক সহজ সরল মানুষ, উনি কিছুদিন আগেও কথা বলছিলেন। এটা একটা এমন কিছু চক্রের হাতে মার্কেটটা, যে আসলে এগুলো রিজার্ভের উপরে নির্ভর করে না, আর ইয়ের উপরে নির্ভর করে না, সুদের উপরে নির্ভর করে না। 2010 সালে আমাদের রিজার্ভ অনেক কম ছিল। 2010 সালে সুদের হার ছিল 13-14%, এখন হয়তো 8-10% আছে। তখন দৈনিক লেনদেন 2,500-3,000 কোটি টাকা ওই মার্কেটে হয়েছে, 2010 সালের কথা বলতেছি। যাই হোক, হঠাৎ মনে পড়লো বিষয়টা, এই কারণে বললাম। সরি। যে ব্যাঙ্কগুলো প্রথমে আসি, এবি ব্যাংক নিয়ে। যাদের এবি ব্যাংক আছে আপনারা দেখতে পারেন, 31 মে সন্ধ্যা 6টায় তারা তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। তো সর্বশেষ Q3 তার ইপিএস হচ্ছে 3 পয়সা, আর নেট অপারেটিং হচ্ছে তার 45 টাকা মাইনাস Q3 এবি ব্যাংকের। 31 মে সন্ধ্যা 6টায় এবি ব্যাংক তার ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। যেহেতু তার নেট অপারেটিং নাই, ক্যাশ টাকা নাই তার কাছে, যদিও ইপিএস 3 পয়সা তার কাছে পজিটিভ আছে, সেই স্টক ডিভিডেন্ড দিতে পারে। সম্ভাবনা হয়তো 2% বা 5% স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি এবি ব্যাংক। আর এই ব্যাংকগুলোর নো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা খুবই কম। নো ডিভিডেন্ড দিবে না, কেন দিবে না সেটা আমি ভিডিও শেষে বলবো, যে কেন নো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা কম। তো এবি ব্যাংক যাদের আছে তারা দেখে নেবেন। এরপর আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL। 29 মে দুপুর 2টা সে লভ্যাংশ ঘোষণা করবে এবং প্রথম প্রান্তিকে প্রকাশ করবে। এবি ব্যাংকও প্রথম প্রান্তিক সম্ভবত প্রকাশ করবে। সোশ্যাল ইসলামী ব্যাংক 29 মে দুপুর 2টায় লভ্যাংশ ঘোষণা করবে 2024-এর জন্য, আর প্রথম প্রান্তিক ফার্স্ট কোয়ার্টার দিবে। তার সর্বশেষ ইপিএস Q3 ছিল 37 পয়সা, আর নেট অপারেটিং হচ্ছে 37 টাকা 56 পয়সা মাইনাস। ইপিএসও মাইনাস, নেট অপারেটিং এটাও মাইনাস। তো SIBLও স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি, 2% হোক আর 5% হোক, যাই দেখ সেই স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি। এনআরবি ব্যাংক 29 মে দুপুর 2টায় সে লভ্যাংশ ঘোষণা করবে। 29 মে দুপুর 2টায় এনআরবি ব্যাংক। সর্বশেষ
তার ইপিএস হচ্ছে কোয়ার্টার 3-তে 12 পয়সা প্লাস, আর নেট অপারেটিং হচ্ছে তার 60 টাকা 8 পয়সা প্লাস, তার দুটোই প্লাস আছে। গত বছর সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যেহেতু বাংলাদেশ ব্যাংক, অবশ্যই তার খেলাফি ঋণের পরিমাণটা বেশি, এই কারণে তো তাকে আটকে রাখা হয়েছে। গত বছর সে ভালোভাবে দিতে পারছে, এবার হয়তো দিতে পারবে না, ক্যাশ এতটুকু দেওয়ার সম্ভাবনা খুব কম। আমার কাছে মনে হয় যে এনআরবি ব্যাংক, যেহেতু তার ইপিএসও পজিটিভ, নেট অপারেটিংও পজিটিভ, তার কাছে ক্যাশ টাকা আছে, সে হয়তো 5% ক্যাশ 5% স্টক দিতে পারে, অথবা 3% ক্যাশ 3% স্টক দেওয়ার সম্ভাবনা আছে এনআরবি ব্যাংক। এরপর আসি রূপালী ব্যাংক, পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র সরকারি ব্যাংক। 29 মে সে তার লভ্যাংশ ঘোষণা করবে প্লাস প্রথম প্রান্তিক দিবে। রূপালী ব্যাংক 29 মে লভ্যাংশ ঘোষণা করবে এবং প্রথম প্রান্তিক প্রকাশ করবে। তার কোয়ার্টার 3-তে ইপিএস 13 পয়সা প্লাস। রূপালী ব্যাংকের ইপিএস কোয়ার্টার 3-তে 13 পয়সা প্লাস, আর নেট অপারেটিং 45 টাকা মাইনাস। গত বছর সে 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। যেহেতু গত বছর স্টক ডিভিডেন্ড, এবং রূপালী ব্যাংক সবসময় স্টক ডিভিডেন্ড হয়, নো ডিভিডেন্ড দেয় আর না হয় স্টক ডিভিডেন্ড দেয়, তো এবারও সে স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা খুব হয়তো 2% বা 5% সে স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে রূপালী ব্যাংক। 29 মে সে লভ্যাংশ এবং প্রথম প্রান্তিক প্রকাশ করবে। এরপর যে ব্যাংক নিয়ে বলবো আমি, ওয়ান ব্যাংক। 25 মে সে লভ্যাংশ ঘোষণা করবে প্লাস প্রথম প্রান্তিকও ঘোষণা করবে একই দিনে। ওয়ান ব্যাংক, যাদের ওয়ান ব্যাংক আছে আপনারা দেখে নেবেন। তার ইপিএস কোয়ার্টার 3-তে ছিল 53 পয়সা, আর নেট অপারেটিং হচ্ছে 2 টাকা 53 পয়সা। দুইটাই পজিটিভ দিক। গত বছর সে 5% ক্যাশ দিয়েছিল এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। তো এবার সে, যেহেতু দুইটাই তার পজিটিভ আছে, ইপিএসটাও পজিটিভ, নেট অপারেটিংও পজিটিভ, আমার কাছে মনে হচ্ছে এবারও হয়তো সে 5% ক্যাশ 5% স্টক দিতে পারে, অথবা 3% ক্যাশ 3% স্টক দিতে পারে। সম্ভাবনা ক্যাশ ডিভিডেন্ড দিবে ওয়ান ব্যাংক, সম্ভাবনা বেশি। এরপর আসি ঢাকা ব্যাংক। 28 মে সে লভ্যাংশ ঘোষণা করবে প্লাস প্রথম প্রান্তিক প্রকাশ করবে কোয়ার্টার 1 দিবে সে। সর্বশেষ কোয়ার্টার 3-তে তার ইপিএস হচ্ছে 25 পয়সা, আর নেট অপারেটিং হচ্ছে 10 টাকা 92 পয়সা মাইনাস। ঢাকা ব্যাংকের 10 টাকা 92 পয়সা নেট অপারেটিং মাইনাস। আসলে ডিভিডেন্ডগুলো যখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে ডিভিডেন্ড কত দিতে পারি, এটির জন্য ইপিএসের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নেট অপারেটিং। নেট অপারেটিং যদি পজিটিভ থাকে তাহলে ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়, ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার। যাই হোক, ঢাকা ব্যাংক 28 মে তার লভ্যাংশ এবং ফার্স্ট কোয়ার্টার সে ইপিএস দেবে। সে সর্বশেষ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। যেহেতু এইবার তার নেট অপারেটিং মাইনাস, সে হয়তো 5% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, অথবা 5% স্টক ডিভিডেন্ড দিতে পারে, অথবা দুটোই হতে পারে, 5% ক্যাশ 5% স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি। তবে আমার কাছে মনে হচ্ছে সে স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি। আবার অনেকে স্টক ডিভিডেন্ড দিবেই জন্য অলরেডি এমটিবি কিন্তু স্টক ডিভিডেন্ড দিয়ে দিছে। বাংলাদেশ ব্যাংক আগে যে নিয়মটা করছিল, যে সার্কুলেটার বলছিল যে এই বছর স্টক ডিভিডেন্ড দিতে পারবে না, যাদেরকে আছে বা খেলাফি ঋণ আছে তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না, স্টকও দিতে পারবে না। কিন্তু ওইখান থেকে বাংলাদেশ ব্যাংক অলরেডি সরে আসছে, কারণ এমটিবি স্টক ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে 10% অলরেডি। তো সে সম্ভবত এখন স্পট ডেটে আছে, আপনারা দেখে নেবেন। তো সুতরাং এগুলো হয় ক্যাশ ডিভিডেন্ড দিবে, বেশিরভাগই স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ বেশিরভাগেরই নেট অপারেটিংটা মাইনাস। আর মার্কেন্টাইল ব্যাংক কোনো নিউজ নাই, পাওয়া যায় নাই, ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে মার্কেন্টাইল ব্যাংক। আইএফআইসি ব্যাংক কোনো নিউজ এখন পর্যন্ত পাওয়া যায় নাই, স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি। গ্লোবাল ইসলামী ব্যাংক কোনো নিউজ পাওয়া যায় নাই, স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশি, অথবা নো ডিভিডেন্ডও দিতে পারে, কারণ গ্লোবাল ইসলামী ব্যাংক সম্ভবত জেড ক্যাটাগরিতে আছে। এবার আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ব্যাংকগুলো কেন জেডে যাবে না, সম্ভাবনা কম, জেডে যাওয়ার সম্ভাবনা কম। আপনারা দেখেন এখানে কয়টা ব্যাংক, এবি ব্যাংক, এসআইবিএল, এনআরবি, রূপালী, ওয়ান, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল, আইএফআইসি, গ্লোবাল ইসলামী ব্যাংক, আরও আছে।
আরও কয়েকটা ব্যাংক আছে, আমি সবগুলো তথ্য পাই না, এই কারণে নিয়ে আসেনি। যে কটা পাইছি এই কটা নিয়ে আসছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে 9টা ব্যাংক আছে। এর মধ্যে সম্ভবত জিএবি গ্লোবাল ইসলামী ব্যাংক মনে হয় জেড ক্যাটাগরিতে আছে। এখন এবি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, রূপালী ব্যাংক, ওয়ান ব্যাংক, এরা ব্যাংক সেক্টরের ব্যাংকের শেয়ার, এদের ফেড আপটা অনেক বেশি থাকে, বেশিরভাগ ব্যাংকের ফেড আপ বেশি। অলরেডি 100 কতটা শেয়ার জেড ক্যাটাগরিতে আছে। এখন নতুন করে এই যে একসাথে সম্ভবত রাশেদ মাকসুদ 25টা বা 26টা যে শেয়ারকে জেডে পাঠাইলো বি থেকে জেডে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তার বিরুদ্ধে। এখন সেটা করবে না, আরও করবে না কেন? গতকালকে ডক্টর ইউনূসের যে বিষয়টা ঘটলো, উনি পদত্যাগ করবেন কি করবেন না, মিডিয়াতে কিন্তু অনেক সিরিয়াসলি এটা আসছে। সুতরাং এখানে তো যেখানে বর্তমান সরকারের প্রধানই একটা মানে অস্বস্তির মধ্যে আছে, সেখানে রাশেদ মাকসুদ এখন এখানে এই জায়গায় যাবে আমার কাছে মনে হয় না। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই ব্যাঙ্কগুলোকে যদি জেডে নিয়ে যায়, এই সমস্ত ব্যাঙ্কগুলোকে, মার্কেটে ভয়ঙ্কর এক পতন হবে। সেটা এই মুহূর্তে করতে চাইবে না, কারণ অলরেডি ইন্ডেক্স অনেক নিচে চলে আসছে। এই পতনটা আসলে আপনারা দেখেন কত রকমের চিটারি বাটফারি হয় মার্কেটে। দেখবেন কিছু ব্যাংক অলরেডি ডিভিডেন্ড ডিসবার্স করেও ফেলছে, 2-1টা ব্যাংক। ইবিএল বলেন, উত্তরা ব্যাংক বলেন, তাদের সব কিছু শেষ। ওই সময় ইন্ডেক্স কিছুটা পড়ছে, সেটাকে একটা ম্যানেজ করে আবার কিছুটা ইন্ডেক্স করছে। এখন আবার এই ব্যাংকগুলো দিবে, এগুলো মানে স্টক ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাবে, তখন আবার ইন্ডেক্স কিছুটা পড়বে। মানে একসাথে সবগুলোকে রাখা হয় নাই, রাখলে ইন্ডেক্স অনেক বেশি নিচে চলে আসতো। তো এই চালাকিটা তারা করে, এখানে অনেক কিছু হয়। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে এই ব্যাংকগুলোকে জেডে দেওয়ার সম্ভাবনা নাই। কারণ জেডে যদি ব্যাংকগুলোকে দেয়, আপনার একটা ব্যাংকে জেডে দেওয়া, যেমন এখানে ওয়ান ব্যাংক বা ঢাকা ব্যাংক, এই টাইপের ব্যাংকগুলোকে যদি জেডে দেয়, টেক্সটাইল খাতের অথবা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের 5টা শেয়ারকে জেডে দেওয়ার সমান হয়ে যাবে। এটা করার সম্ভাবনা খুবই কম, কারণ স্টক ডিভিডেন্ড তারা দিতে পারবে। অলরেডি স্টক ডিভিডেন্ড দিছে, 2-1টা ব্যাংক অলরেডি স্টক ডিভিডেন্ড দিয়ে ফেলছে, আমি তো বললাম এমটিভি দিছে। তো সুতরাং সম্ভাবনা খুবই কম। আপনারা হয়তো অনেকেই টেনশনে আছেন যে শেয়ারগুলো যদি জেডে চলে যায় কী হবে। না, এখন মানে একটু পরিস্থিতি একটু ভিন্ন হয়ে গেছে। স্টক ডিভিডেন্ড হয়তো ব্যাংকগুলো দিয়ে তাদের ক্যাটাগরিটা ধরে রাখবে, বি ক্যাটাগরি বাই ক্যাটাগরি যাই ধরে রাখার চেষ্টা করবে। সুতরাং যাদের হাতে স্টকগুলো আছে তারা আপনি এখানে সবচেয়ে বেশি আমি রিক্সি স্টক মনে করি এবি ব্যাংকটা খুবই রিক্সি স্টক, মানে এটার কোনো কিছুই আসলে সমস্যা। আর রূপালী ব্যাংকেরও ইপিএস অনেক মাইনাস, কিন্তু গভর্নমেন্ট ব্যাংক তার ইয়েটা খুব কম, ফেড আপটা খুবই কম। এবি ব্যাংকেরও ফেড আপ কম, কিন্তু প্রাইভেট ব্যাংক তো মানে প্রবলেম। তো তারপর আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ভালো ব্যাংক ছাড়া আসলে ব্যাংকে এন্ট্রি নেওয়া ঠিক না আর কি। ভালো ব্যাংকগুলো আসলে এন্ট্রি নিতে হবে। ভালো ব্যাংকে যদি আপনি এন্ট্রি না নেন তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। যাই হোক, এই স্টকগুলো যাদের হাতে আছে, এই ব্যাংকগুলো, তারা কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। আর আমি আপনাদেরকে বলে দিলাম যে কোন সময় তারা এবি ব্যাংক 31 মে সন্ধ্যা 6টায়, ডিভিডেন্ড প্রথম প্রান্তিক এসআইবিএল 29 মে দুপুর 2টায়, এনআরবি ব্যাংক 29 মে দুপুর 2টায়, রূপালী ব্যাংক 29 মে লভ্যাংশ এবং প্রথম প্রান্তিক, ওয়ান ব্যাংক 25 মে, ঢাকা ব্যাংক 28 মে। মার্কেন্টাইল ব্যাংক পাওয়া যায় না, আইএফআইসি ব্যাংক পাওয়া যায় না, গ্লোবাল ইসলামী ব্যাংক পাওয়া যায় না এখন পর্যন্তই। যদি পাই তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।